ছাত্র জনতার হাতে দেশ, সংসদ ভবন সহ রাষ্ট্রীয় সব স্থাপনার পাহাড়ে শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠানের একদম নিশ্চিত করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখান থেকেই শুরু হোক রুখে দাঁড়ানো, এখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। পুলিশ স্টেশন, বিমানবন্দর ও ট্রাফিকের দায়িত্ব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, সবার চোখ অন্তর্বর্তী সরকারের দিকে। কোন রাজনৈতিক গোষ্ঠী যেন অভ্যুত্থানের ফায়দা নিতে না পারে, আহ্বান সমন্বয়কদের। স্বাভাবিক হচ্ছে জনজীবন, সচিবালয়ের সীমিত পরিসরে কাজকর্ম শুরু। চাঙা হচ্ছে শেয়ার বাজার, ব্যাংক লুটেরাদের বিচার চান গ্রাহকরা। বিজয়ের পরদিনই আটক সব শিক্ষার্থীরা মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, রিজভী, খসরু সহ 1000-এর মতো নেতাকর্মী। সোমবারও সারা দেশে নিহত শতাধিক, আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। অভ্যুত্থানের আনন্দ নেই হতাহতদের পরিবারে, মর্গে আপনজনকে খুঁজে ফিরছেন মানুষ। ঢাকা মেডিকেল আনছিল, ঢাকা মেডিকেল থেকে ওইখানে আবার নিছিল, এখন নিখোঁজ আছে, এখন আমার মামাকে পাচ্ছেন। কালকে আমার পারছিলে আবার 11টার সময় কথা কইছে, 2টার সময় কথা কইছে আমার লাগে। দেশ রাহু মুক্ত হলেও নাশকতা থামেনি, মন্তব্য ফখরুলের। সোচ্চার থাকার নির্দেশ গণতন্ত্র মঞ্চের। স্বৈরাচার যেন ফিরে না আসে নিশ্চিতের আহ্বান সুজনের। এবং একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে ভাঙচুর, লুটতরাজে মেতে উঠেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে লুটপাট, আগুন ও হত্যাকাণ্ড। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার যাচ্ছি পুরো খবরে। সংসদ ভবন থেকে সড়ক থেকে ডিএমপি, ডিবি কার্যালয় কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা, সবকিছু পাহারা দিচ্ছে অভ্যুত্থানকারীরা। শিক্ষার্থী জনতা, তারা বলছেন রাষ্ট্রীয় সম্পদ সকলের, এগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এদিকে দেশের সকল থানা ও বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। হাতে লাঠি, কপালে জাতীয় পতাকা বেঁধে ছাত্র জনতা মিলে নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে নানা স্থানে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। একই সঙ্গে অনেকে প্রাণ হারিয়েছেন। স্বৈরাচারকে রক্ষায় পুলিশ বাহিনী এখন ক্লান্ত ও বিধ্বস্ত। রাজধানী থেকে দেশের কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। সউদ্যোগে তাই রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব। আমরা ছাত্র আন্দোলনে ছিলাম সে প্রথম থেকে। এখন যেহেতু ট্রাফিক নাই, আমাদের 3 দিনের ছুটিতে আছে তারা, এই জন্য আমরাই ছাত্র জনতা রাস্তায় নেমে আসছি। বর্তমানে ট্রাফিক পুলিশ নেই, আমরা ছাত্ররাই কন্টিনিউ করার চেষ্টা করছি। আশা করছি আমরা যেই কদিন আমাদের ট্রাফিক পুলিশ এখানে না আসবেন ততদিন পর্যন্ত আমরা চালিয়ে দিতে পারবো। পোড়া থানাগুলোতে নেই কেউ, পাহারা দিচ্ছেন এলাকাবাসী। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো যদি সিভিলের হাতে বা সাধারণ দুর্বৃত্তদের হাতে বা দুর্বৃত্তদের চলে যায়, তাহলে তার জনগণের ব্যাপক ক্ষতি হবে। যেটা যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায়, অক্ষত অবস্থায় আমরা সেনাবাহিনী বা যে প্রশাসন আসবে দায়িত্ব নিয়ে ওনাদের কাছে আমরা এই জিনিসটা হ্যান্ডওভার করে, আমরা সাধারণ জনতা, আমরা এখানেরই মানুষ। এদিকে অভূতপূর্ব ঘটনা দেখা গেছে জাতীয় সংসদ ভবনে। অভ্যুত্থানের পরপরই সেখানে ঢুকে পড়ে লাখো জনতা। কিছুটা তছনছ করা হয় অধিবেশন কক্ষ। ময়লা আবর্জনায় ভরে যায় সংসদ ভবন, সেগুলোই মঙ্গলবার পরিষ্কার করে শিক্ষার্থীরা। শুরুতেই পরিচর্যা আর সুরক্ষায় নেমে পড়েন তারা। শৃঙ্খলার সহিত ওরা সবাইকে মেনটেন করতেছে, কেউ ঢুকতে পারতেছে না। যাক, তারপরে ঢুকতে পারি নাই, তারপরেও ভালো লাগতেছে। তবে এক রাত অরক্ষিত থাকায় এখানে লুটপাটের ঘটনাও ঘটে। এটা নিয়ে ঘৃণা প্রকাশ করেন অনেকেই। সুন্দর পরিবেশ ছিল আর মালামাল লুটপাট হয়েছে। এদিকে গত কয়েকদিনে শিক্ষার্থী জনতার নির্যাতনের কেন্দ্রীয় স্থান ডিএমপি হেডকোয়ার্টার ও ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দেখা যায়নি পুলিশের কোনো কর্মকর্তাকে। এখানেও পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এখন এগুলো তো আমাদের ট্যাক্সের টাকা কেনা হয়েছে। এখন 2 টাকা জিনিস 20 টাকায় কিনুক, 200 টাকা দিয়ে কিনুক, জিনিস কিন্তু এখন আমার। মোটরসাইকেল অথবা গাড়ির জিনিসপত্র দেখতেছিল, নেয়ার মতো আর কি পজিশনে ছিল, তখন আমরা ওদেরকে বের করে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা বলছেন
কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কেউ হাত দিতে পারবে না। এগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্যোগ নিতে বলেছেন তারা। আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটা ন্যায় বিচার থাকবে, একটা জবাবদিহিতা থাকবে, এমন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো ধরনের এই সুযোগ নিয়ে হানাহানি কাটাকাটি করব না। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন থানা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। কর্মবিরতি পালন করছেন পুলিশের অধীনস্থ কর্মকর্তারা। ডিএমপি কমিশনারের অফিস কিংবা মিন্টু রোডেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন এবং গোয়েন্দা সংস্থার অফিসে ঢুকে পড়ছেন যে কেউ। এমন অবস্থায় সাধারণ জনগণ সেসব ভবনে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। মাসুদা লাবনী, নিউজ 24, মিন্টু রোড, ডিবি কার্যালয়, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর সবাই এখন তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কে বা কারা আসছেন সেদিকেই নজর সবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান চেয়ে প্রস্তাব দিয়েছেন। এরই মধ্যে বলছেন, কোন রাজনৈতিক দল যদি এই ছাত্র জনতার বিজয়ের ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করা হবে। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে নবসূর্যোদয়, বিশ্ব দেখল তরুণদের জয়। অতঃপর টানা ১.৫ দশক ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রাখা শেখ হাসিনার পদত্যাগ ও পলায়ন। মঙ্গলবার দুপুরে সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের আওতায় জাতীয় সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। এরপর থেকে আলোচনায় কারা বসছেন অন্তর্বর্তীকালীন সরকারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দায়িত্ব নিক ডক্টর ইউনূস। এরই মধ্যে তার সাথে কথাও হয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, বিজয় যাদের আন্দোলনে তাদের প্রস্তাবই গুরুত্ব দেওয়া উচিত। এই আন্দোলন গড়ে তুলেছে শিক্ষার্থীরা, তারাই বিজয় জায়গা নিয়ে গেছে। কাজে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দেওয়া হোক। শিক্ষার্থীরা যদি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে, জ্ঞানের অভাবের কারণে কোনো বিষয়ে এরকম প্রস্তাবনা দেয় যেটা সরাসরি মনে হয় যেটা সম্ভব নয়, সেটা তাদেরকে বোঝানো হোক। একজন সমন্বয়ক বলছেন, কোনো রাজনৈতিক দল যদি এই ছাত্র জনতার বিজয়ের ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করা হবে। এই গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে, যারা এত বছর ধরে গণতন্ত্রের জন্য রাজপথে থেকে সংগ্রাম আন্দোলন করেছে, তারা অবশ্যই স্বপ্ন বুনবেন। কিন্তু তারা যদি সেটিকে পুঁজি করে রাষ্ট্রকে আবার পিছিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা করে, তাহলে বাংলার যে ছাত্র নাগরিক যে সমাজ, তারা যেভাবে ফুঁসে উঠেছে, আমি মনে করি তাদের সামনে এই চিত্রটি ভেসে উঠবে এবং তারা এই ধরনের ফায়দা লোটার পূর্বে অন্তত 2 বার ভাববে। প্রস্তুতি চলছে জোরে সোরে। জানা গেছে বুধবার শপথ নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। ইয়াসমিন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে নতুন আর কি তথ্য পেয়েছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে রেওয়াজ অনুযায়ী যখন অন্তর্বর্তীকালীন সরকার হোক বা যে কোনো নতুন সরকার গঠন করা হোক, এটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই করা হয়, কাজগুলো তারাই করেন। এবং আজকে সকালে, গতকাল বিকেল 4টায় যখন সেনাবাহিনী প্রধান ঘোষণা করলেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে তিনি আসবেন, আলোচনা করবেন, এবং রাত 11:30টায় যখন রাষ্ট্রপতি ঘোষণা করলেন যে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আগামী নির্বাচন কিভাবে হবে সেটার জন্য তারা কাজ করবে এবং তার আগে সংসদ বিলুপ্ত করা হবে। এবং বিকেল 3:10 কিছু আগে পরে যখন রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জানানো হলো যে সংসদ বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ তার পরপরই মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ধাপ হলো সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলো। এরপরই এখন কাজ চলছে এখন পর্যন্ত বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠন করা হবে সেই বিষয়টি নিয়ে। এবং আমরা জানি যে ঠিক 6টার দিকে একটি গাড়ি বঙ্গভবনে ঢুকেছে, সেখানে কয়েকজন সমন্বয়ক ছিলেন, সাথে ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি দলও কয়েকজন, আরও কয়েকজন আসবেন বলে আমরা
জেনেছি এবং এখানে যারা আছেন সেনাবাহিনীর দায়িত্বে অফিসাররা, তাদের কাছে জেনেছি যে সেনাবাহিনীর প্রধানও এখানে আসবেন, রাষ্ট্রপতির সাথে সমন্বয়কারীরা বসবেন, সেনাবাহিনী প্রধানরাও বসবেন, তারা একটা লিস্ট দিবেন, সে অনুযায়ী আসলে একটা তালিকা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমরা জানি যে এই বিষয়টি যেহেতু মন্ত্রিপরিষদ বিভাগ করে থাকে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবও এখনো বঙ্গভবনে আছেন, আরও কয়েকজন সচিবকে সাথে নিয়ে, আইন সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সাথে নিয়ে, এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার সচিব মাহমুদুল হাসান ঠিক বিকেল নাগাদ, উনি সন্ধ্যার কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে বের হয়ে গিয়েছেন। উনি দুপুরের দিকে বঙ্গভবনে এসেছিলেন, তার যে উইং আছে যারা কাজ করে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, তা ফাইল সহ উনি বঙ্গভবনে এসেছিলেন, বিকেল নাগাদ চলে গেছে। তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, উনি এটুকু নিশ্চিত করেছেন আসলে যে এখনো পর্যন্ত কোনো তালিকা তার হাতে নেই যে তিনি প্রজ্ঞাপন জারি করবেন এবং শপথের জন্য প্রস্তুতি নেবেন। উনি জাস্ট একটা ধারণা দিলেন যে আগামীকাল হতে পারে, যে এখনো যেহেতু তালিকাটি এখনো তার হাতে আসেনি, কালকের জন্য তারা আবার প্রস্তুতি নিচ্ছেন। এক হলো যে প্রজ্ঞাপন, অন্যদিকে হলো একই সাথে শপথের জন্য প্রস্তুতি নেওয়া। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামীকাল বুধবারেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে শপথ, প্রজ্ঞাপন সবকিছুই এই পর্যন্ত অপেক্ষা করা। এখন তবে যেহেতু সমন্বয়কারীরা রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন, সাথে সেনাবাহিনী প্রধানও থাকবেন, নিশ্চয়ই সমন্বয়কারীরা রাষ্ট্রপতির সাথে দেখা করার পর বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলুন, তখন নিশ্চয়ই তাদের তালিকা সম্পর্কে আমরা জানতে পারবো। বাকিটা অপেক্ষার যে দাপ্তরিক কাজ আছে সেটুকু দেখার জন্য হয়তো কালকে পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। তানিয়া। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দিনই অনেকটা সচল হতে শুরু করেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মঙ্গলবার অফিস আদালতের পাশাপাশি ব্যাংকিং লেনদেনও ছিল স্বাভাবিক। এদিন লেনদেন করতে আসা গ্রাহকদের অনেকেই দাবি জানান ব্যাংক খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচারের। এদিকে একদিনেই দেশের পুঁজি বাজারে বাজার মূলধন বেড়েছে 18,000 কোটি টাকা, বড় লাভ সূচকেও। গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারের পতন, কারফিউ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হতে শুরু করেছে অফিস আদালত ও ব্যাংক লেনদেন। মঙ্গলবার রাজধানীর সড়কে গণপরিবহনও ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ব্যস্ততা শুরু হয় ব্যাংক পাড়ায়, গতি ফেরে পুঁজিবাজারের লেনদেনেও। মতিঝিলের ব্যাংক পাড়া ঘুরে দেখা যায় গ্রাহকদের বাড়তি চাপ ছিল না। এদিন লেনদেনেও কিছুটা ধীর গতি ছিল। তবে গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পথ চলা নিয়ে গ্রাহকরা বলছেন ব্যাংকিং খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। যারা যারা লুটপাট করছে, দেশে বিদেশে টাকা নিচ্ছে, হয়তোবা কেউ আছে কেউ নাই, যারা আছে তাদের আইনের আওতায় আইনে তাদের অবশ্যই আমরা শাস্তি দিতে চাই। মনে হচ্ছে যে ব্যাংকে মনে হয় টাকা পয়সার সংকট, ব্যাংকে টাকা পয়সা কম, এই জন্য তারা ঠিকমতো লেনদেন করতে পারছে না, তারা টাকাও দিতে পারছে না। যারাও এসছে তাদের টেন্ডেন্সিটা ছিল টাকাটা উত্তোলনের দিকেই বেশি মনোযোগ, এটাই আর কি। আর এমনি স্বাভাবিক অন্যান্য যে কাজে এসছে আমরা এই পর্যন্ত, এখন তো 2টা বাজে, এখনো আমাদের সাধারণ ব্যাংকিং কার্যক্রম চলমান আছে। মঙ্গলবার চাঙ্গা হয়ে উঠেছে দেশের পুঁজিবাজারও। একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় 750 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বলছে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কাজ করতে চায় বিএসইসি। বাজার আজকে আপওয়ার্ড ট্রেন্ডে ছিল এবং প্রায় 200 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণও পূর্বের তুলনায় অনেক বেশি। তো আমরা আশাবাদী এটা সাস্টেনেবল হবে এবং কমিশন মনে করে যে আগামীতে বাজারের সকল পক্ষদের নিয়ে পুঁজিবাজারের উন্নয়নে আমরা একসাথে কাজ করব। এদিন ডিএসইর মতো উত্থানে ছিল অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সার্বিক সূচক বেড়েছে 467 পয়েন্ট, লেনদেন হয় 9,29 লাখ টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত হয়েছে হতাহতদের পরিবারের কাছে। সহিংসতার পর থেকে কারো লাশ মিলছে হাসপাতালের মর্গে, কেউ বা আপনজনকে খুঁজে ফিরছেন বিভিন্ন হাসপাতালে। আন্দোলনে গুলিবিদ্ধ কেউ জীবন যুদ্ধে পরাজিত হচ্ছেন, অনেকে আবার হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ভয়াবহ গুলির ক্ষত নিয়ে। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ও পরবর্তী সহিংসতা ঘিরে সোমবারও সারা দেশে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঢাকা মেডিকেলের পরিচালক জানান,
এ যাবৎকালে সবচেয়ে বেশি রোগী এদিন হাসপাতালে চিকিৎসা নেয়। আমার সন্তানের পাওয়া গেছে লাশ। কালকে আমার ছেলে আবার 12টা 11টার সময় কথা কইছে, 2টার সময় কথা কইছে আমার লাগে। গেছে আজকে লাশ। বাবা তার সন্তান খুঁজে পেলেন, তবে জীবিত নয়, মৃত। গত সোমবার দুপুরে যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন থেকে নিখোঁজ হন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের রাসেল মাহমুদ। বিভিন্ন হাসপাতালে খোঁজার পর অবশেষে মঙ্গলবার দুপুরে লাশের সন্ধান পায় তার পরিবার। এইমাত্র অনেক খোঁজাখুঁজির পরে ঠিক আছে আমার আত্মীয় স্বজন নিয়ে এখানে আছি, ঠিক আছে এইমাত্র মর্গে আমার ভাইকে পাইছি। একইভাবে বাড্ডা থেকে নিখোঁজ এক ব্যক্তির খোঁজে আসেন তার স্বজনরা, যদিও তার সন্ধান মেলেনি। ঢাকা মেডিকেল আনছিল, ঢাকা মেডিকেল থেকে ওইখানে আবার নিছিল, এখন নিখোঁজ আছে, এখন আমার মামাকে পাচ্ছে না। আমার বাপের কি ইন্ডিয়া করলো। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে একদিন পরও রয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলির রেশ। মঙ্গলবার দুপুরে অন্তত 15 মিনিটের ব্যবধানে দুই পরিবার হারায় তাদের স্বজনকে। গুলি খাইছে ডাইন পাশ বংশাল থান কোতালিতে। গুলি করতে করতে মানুষে মারা গেছে। আমার কখন মারা গেছে? কালকে সন্ধ্যার সময় গুলি করে মারছে। ছাত্রদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে কতজন মারা গেছে হাসপাতাল কর্তৃপক্ষগুলোর কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে গণমাধ্যমের তথ্য বলছে অন্তত শতাধিক মানুষ মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে 3 শতাধিক মানুষ। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন ছাত্রসহ সবচেয়ে বেশি মানুষ এদিন আহত হয়েছে। রোগীগুলোর মূলত আমাদের ক্যাজুয়ালিটি বা সার্জিক্যাল ডিভিশন রোগী, মানে মূলত বুলেট ইনজুরি রোগী ছিল, অন্যান্য ব্লান্ট ইনজুরি ছিল, কিছু রোগীর নাক কান গলা বা চোখের ইনজুরি ছিল। এইসব মিলেই আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের ডাক্তার নার্স সবাই দিন রাত মানে তাদেরকে চিকিৎসা দিয়েছে, সারা রাত ধরে এখানে অপারেশন চলে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার মতো এমন নৃশংসভাবে প্রশাসনকে কেউ যেন ব্যবহার না করতে পারে, এমনটাই আকুতি স্বজনহারা পরিবারগুলোর। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। আওয়ামী সরকার পতনের পর রাষ্ট্রপতির ঘোষণায় কারামুক্ত হয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন দলীয় নেতাকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষ। অনেক রক্তের বিনিময়ে আবারও দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তারা বলেন, দেশ বিনির্মাণে নতুন প্রজন্মের চিন্তাকে প্রাধান্য দিতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, যেখানে বন্দী ছিলেন এই স্বৈরাচারী সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করা শিক্ষার্থীরা, যাদের নির্বিচারে তুলে নেওয়া হয় রাজপথ থেকে। সেখান থেকেই বন্দী করা হয় এই কারাগারে। আজ তারা আবারও মুক্ত আকাশের নিচে। আমি চাই আমাকে সবচেয়ে লাস্টে বের করা হোক। এই চিঠিতে আমি লিখেছিলাম যে আমার ছাত্ররা আগে বের হবে, তারপর আমি বের হতে চাই। ছাত্র আন্দোলন নেতৃত্ব দেওয়ার কারণে আজ আমাদের এই এতদিন দেশ আমরা আবার পুনর্ভাবে স্বাধীন করেছি। আমরা খুবই খুশি। সিকিউরিটি জব করি, বলতেছে চলো আমার সাথে চলো। থানা নিয়ে মানে আমাকে আটকে রাখছে, আটকে রেখে পরবর্তীতে মামলা দিতেছে, মানে আমি নাকি বিএনপি করি, এরকম কিছু। রাষ্ট্রপতির আদেশে কারামুক্ত হলেন দীর্ঘদিন কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মুক্তি পেয়েছেন রাজনৈতিক মামলার বন্দীরাও। কারাগার থেকে বের হয়ে আসেন বিএনপি নেতা রিজভী, আমির খসরু, নজরুল ইসলাম সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। দেশ বিনির্মাণে নতুন প্রজন্মের চিন্তাকে প্রাধান্য দেওয়ার কথাও জানান কারামুক্ত নেতারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটক করা হয়েছে। দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে পলক বিমানবন্দরে গিয়েছিলেন। এদিন শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। এদিকে বিকেলে বিমানবন্দরে আটক করা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সহ বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেই সঙ্গে মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডার এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশ রাহুমুক্ত হয়েছে, তবে দুষ্কৃতিকারীরা এখনও দেশে নাশকতা করছে। যারা লুটপাট চালাচ্ছে তারা কেউ আন্দোলনকারী নয়, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার দাবিও জানান তিনি। অন্যদিকে সারা দেশে হামলা ঠেকাতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। আর যেন স্বৈরাচারী কর্তৃত্ববাদিতা ফিরে না আসে সেই ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানান সুজন সভাপতি। টানা ৩৬ দিনের অপ্রতিরোধ ছাত্র আন্দোলনে সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। প্রায় ১৭ বছর পর অবসান ঘটে স্বৈরাচারী শাসনের। তবে বিকেল থেকেই নতুন সংকট, হামলা, লুটপাটের মধ্যে পড়ে সারা দেশ। তবে এসব বন্ধে সবাইকে সোচ্চার থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন ফখরুল। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও দাবি জানান তিনি। দয়া করে এটাকে অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। ছাত্রদের এই আন্দোলনের সফলতা ভিন্ন খাতে নিতে একটি মহল সারা দেশে হামলা চালাচ্ছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিকেলে তুপখানা রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তারা। শত শত শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের পরে যে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় তৈরি হয়েছে, এইটাকে কালিমালিপ্ত করার জন্য, একে নস্যাৎ করার জন্য, নানাভাবে একে প্রশ্নবিদ্ধ করার জন্য সুযোগ সন্ধানীরা নেমে পড়েছে। আর দ্রুত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান সুজন সভাপতি বদিউল আলম মজুমদার। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে হলে স্বাগত জানানো হবে। রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে অতীতে যা ঘটেছে, এবং এই শিক্ষা গ্রহণ করে তারাও দায়িত্বশীল আচরণ করবে, এবং তারাও সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাব। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কোন রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের সুযোগ নেয়ার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে হলে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। সন্ত্রাসী যে সংগঠন ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি, তারপরে রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, সেখানে 6 দিন আটকে রাখা হয়েছিল। আমাদের যে সমন্বয়ক নাহিদ রয়েছে, আসিফ রয়েছে, বাকের রয়েছে, তাদেরকে গুম করে ফেলা হয়েছিল। স্বাভাবিক একটা নাগরিক যেই একটা বেসিক অধিকার, চিকিৎসার অধিকার, সেটা থেকে বঞ্চিত করা হয়েছিল। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর যে 16 বছরের যে নিপীড়ন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, এই নিপীড়ন ব্যবস্থার ভিতর দিয়ে গিয়েই হচ্ছে আমাদের এই প্রাথমিক অর্জনটি করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে বা কারা থাকবেন, আপনারা একটি ঘোষণা দিয়েছেন। এখন আপনাদের কি সেই একই সিদ্ধান্ত রয়েছে কিনা, বা এখন কাদেরকে আপনারা নির্ভরযোগ্য মনে করছেন এই সরকারের?
দেখুন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমরা ঘোষণা করেছি তার সম্মতিক্রমে। সেই জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে, সুশীল সমাজ থেকে, বুদ্ধিজীবী সমাজ থেকে, শিক্ষক মহল থেকে বিভিন্ন নাম সাজেশন এসেছিল। সেই জায়গা থেকে আমরা শর্ট লিস্টেড করেছি ধরুন 20 জনের মতো। সেই জায়গা থেকে হয়তো আমরা 10 সবচেয়ে ভালো যারা হয় যে ফেসগুলো এরকম 10-12 জন দিয়ে বা 15 জন হতে পারে, আমরা একটি এরকম প্যানেল করতে চাই। আসলে তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেটি আমরা বলতে চাচ্ছিলাম, যে বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর উপরে কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। এই কমিশন বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের কাছে থেকে যে আস্থার জায়গাটি সেটি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন হিসেবে যারা রয়েছে সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি বিশাল আস্থাহীনতা তৈরি হয়েছে। আপিল বিভাগে যারা বসে রয়েছেন আমরা জানি তারা সরকারের তোষামোদী করতেই ব্যস্ত থাকতেন। একটু বলি যে প্রধান বিচারপতির বাসভবন সহ অনেক বিচারকের বাসভবনে হামলা হয়েছে, অনেক বিচারক কিন্তু আসতে পারছেন না এরকম ঝুঁকিতে। এই বিষয়ে আপনারা কি ধরনের ব্যবস্থার কথা বলবেন আইন শৃঙ্খলা বাহিনীকে? দেখুন, যে কোনো যে আবাসনগুলোর কথা আপনি বলছেন এগুলো তো রাষ্ট্রীয় একটি আবাসন, তাই না? তো এগুলো জনগণের টাকায় তৈরি, ট্যাক্সের টাকায় তৈরি। আমরা এগুলোতে হামলার পক্ষে কখনোই না। আমরা এগুলোকে সহিংসতা বলে চিহ্নিত করতে চাই এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হামলার সাথে জড়িত। আমরা বিশ্বাস করি আমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার এবং যারা এটি করছে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা সহিংসতার জায়গা থেকে, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে এগুলো করছে এবং আমরা এগুলোকে সমর্থন করি। দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হয়েছে, অনেক সংখ্যালঘুদের উপরে শারীরিকভাবে নির্যাতনের খবর আমাদের কাছে এসেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের বার্তাটা কি? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল থেকেই আমাদের সবাই নেতাকর্মী সমন্বয়ক সবাই বারবার বার্তা দিয়েছে যে সংখ্যালঘু বা রাষ্ট্রীয় যে উপাসনালয়গুলো রয়েছে, ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেগুলো আমরা যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করে। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে আমাদেরকে মাথায় রাখতে হবে 16 বছরের যে ফেসিজমের যে কাঠামোটি তৈরি হয়েছে সেটি কিন্তু একদিনে উৎখাত হয়ে যায়নি। তাদের যে উত্তরসূরিরা তারা থেকে গিয়েছে, তারা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের পথটি যেন প্রশস্ত না হতে পারে সেটির জন্য তারা কিন্তু পায়তারা সবসময় করবে। সুতরাং আমরা সবাইকে বলবো আমরা পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন। ডিবি অফিসে আপনাদের আটকে রাখার বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা নেট জগতে ছড়িয়েছে। আসলে সেখানে আমি আদালতে, বিশেষ করে আদালত ফলো করি, তো আদালতে অনেক ধরনের শুনানি হয়েছে। আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আপনাদেরকে জোরপূর্বক আটকে রাখা হয়নি, আপনারা স্বেচ্ছায় সেখানে গিয়েছেন, আপনাদের পরিবারের সাথেও আপনাদেরকে সাক্ষাৎ করানো হয়েছে। আসলে ঘটনাটা কি হয়েছিল একটু সংক্ষেপে যদি বলেন। মানে স্বেচ্ছা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? স্বেচ্ছার সাথে তো তুলে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসতাম। আর আরেকটি জিনিস হচ্ছে, মানে এটা যে একটা ভণ্ডামির চরম মাত্রা ছিল সেটা পুরো বাংলাদেশের জনগণ এমনিই বুঝে গিয়েছে। যেই আন্দোলনকারীরা রাজপথে 1 মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া, অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া, সেই আন্দোলনকারীদেরকে 3 লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে। তো এটা যে স্ক্রিপ্টেড এটা তো বোঝা যায়, এটা প্রেসক্রাইবড একটা জিনিস। আবার আমরা সেখানে থেকেছি ধরুন 6 দিন, আমরা 18 বেলা খেয়েছি। এক বেলা খাইয়ে সাথে সাথে সেখান থেকে বের হওয়ার আগে যখন আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে পড়েছে, তখন সেটিও যে ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা ভালো ছিলাম এটি দেখানো হয়েছে, সেটাও যে প্রেসক্রাইব সেটাও বোঝানো যায়। এমনকি আমাদের পরিবারের সদস্যরা, আমাদের টিচাররা একাধিক দিন গিয়ে ওইখানে সারা দিন দাঁড়িয়েছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যেই একদিন ঢুকিয়ে ইচ্ছা করে খাওয়ানো হয়েছে এবং ভিডিও করানো হয়েছে এবং এরপর আবার আর ঢুকতে দেওয়া হয় নাই, সেটাও যে প্রেসক্রাইব, সেটা তাদের কার্যক্রমে বোঝা যায়। আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে, যে তাদের স্ক্রিপ্টগুলো এতটা সস্তা কিভাবে হয়। আপনারা এই আন্দোলন সফল করে এরকম একটি স্বস্তির বাংলাদেশে পৌঁছাবেন বা আপনারা কি ধরনের আশা প্রত্যাশা নিয়ে আন্দোলনটা শুরু করেছেন একটু যদি বলেন। দেখুন, আমাদের এখনো স্বস্তির বাংলাদেশ আমরা বলতে পারি না, স্বস্তি এখনো শেষ হয়নি। এখন এটা আমাদের প্রাথমিক অর্জন। এই প্রাথমিক অর্জন আমাদের আন্দোলনের দ্বিতীয় যে ধাপের যে আন্দোলনটি এখন শুরু হয়েছে এবং সেটি পূর্ণাঙ্গ যেদিন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে পারবো সেদিনে হচ্ছে আমাদের স্বস্তি আসবে। প্রাথমিক যে জয়টি সেটি হচ্ছে আমরা যে শহীদ হয়েছে, আবু সাইদ, মুগ্ধদের মতো যারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা জাতীয় বীর হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাদেরকে আমরা সেটিকে আমরা ডেডিকেটেড করেছি এবং তাদেরকে জাতীয় বীর এবং তাদের জন্য হচ্ছে স্মৃতিস্তম্ভ তৈরি করা, তাদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সেগুলোর জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম হাসনাত এবং সার্জিসের কথা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বেসরকারি বিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বলেছেন সুশাসনের বাংলাদেশ দেখতে চান তারা। কথা বলার অধিকার থাকবে, জাতীয় স্বার্থে কেউ কথা বললে একটা লাশও পড়তে হবে না, আমার ভাইয়ের একটা রক্ত ঝরবে না। আপনারা থাকবেন ফ্রিডম, আপনারা মুক্ত বাক্যে প্রত্যেকের কথা প্রচার করবেন। রাষ্ট্রের সকল স্বশাসিত যেসব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একদম নিশ্চিত করবে এই অন্তর্বর্তীকালীন সরকার, যাতে কখনোই আর পরবর্তীতে কোনো সরকার আসলে রাজনৈতিক সরকার কাউরে কোনোভাবেই হলো কুক্ষিগত করার সুযোগ না পায়। যেহেতু আমাদের ট্যাক্সের টাকায় এই দেশ এবং এই যত উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অবশ্যই আমরা যদি এগুলো ভ্যান্ডালাইজ করি তার মানে হচ্ছে আমরা নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করছি। তো কাজেই আমাদের অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। বিজয় উল্লাস আমরা অবশ্যই করব, এটা আমাদের জাস্ট প্রথম ধাপ মাত্র, আমাদের সামনে বহু দূর যেতে হবে। এখন দেশের স্বাধীনতা তারা নষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র সমাজ এই জিনিস আগেও সাপোর্ট করতাম না, এখনো সাপোর্ট করি না। সরকারি কর্মচারী কর্মকর্তা কারো উপর আমরা কোনো রকমের ধ্বংসলীলা লিপ্ত হয়ে তাদেরকে অ্যাটাক করব না। যদি কেউ অন্যায় করে থাকে এই স্বাধীন বাংলায় তার বিচার হবে। সন্ধ্যা সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাঁধুনি স্বাদমিশালী সিজনিং মিক্সে সবজির স্বাদ হবে অসাধারণ। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উত্তাল গোটা দেশ। একদিকে আনন্দ মিছিল আর অন্যদিকে ভাঙচুর, লুট আর অগ্নিকাণ্ডে মেতে উঠেছে একদল দুর্বৃত্ত। দর্শক প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই সারা দেশে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগের অফিস ও এমপি মন্ত্রী সহ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে একটি আনন্দ মিছিল নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যায় ছাত্র জনতা। এ সময় মিছিল লক্ষ্য করে গুলি করা হয়, এতে নিহত হয় 3 জন। পরবর্তীতে ছাত্র জনতার গণপিটুনিতে চেয়ারম্যান সহ আরো 7 জন নিহত হন। যশোরে জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে অন্তত 18 জন নিহত হয়। শহরের নেতাজি সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের 5 তারকা হোটেলে আগুন দেয় হামলাকারীরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেলে আমির হোসেন আমর বাসায় হামলা চালিয়ে মালামাল লুট করে বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বাসভবন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমর বাসা থেকে নগদ 5 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। শরীয়তপুরে সোমবার বিকেলে হরিয়াশা এলাকায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শরীয়তপুর 1 আসনের এমপি ইকবাল হোসেনের বাড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা প্যানেল মেয়রের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সুমন খানের বাসা থেকে 6 জনের দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গত রাত 3:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার 4 তলার একটি ঘর থেকে লাশগুলো উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খুলনা শহর জুড়ে বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সড়কে কোথাও পুলিশ সদস্য, বিজিবি বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি। ক্ষোভের আগুনে পড়ছে কুমিল্লাও। জেলা সদরের এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাসভবন, পুলিশ লাইন, মহানগর আওয়ামী লীগ কার্যালয়, কুমিল্লা ক্লাব সহ বেশ কিছু স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সদর দপ্তর, সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবন, মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ কয়েকটি থানা, পুলিশ ফাঁড়ি ও সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। সরকার পতনের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। সবগুলো সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বেলা 2টা নাগাদ দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে 3 শতাধিক শেয়ারের। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 329টির, দাম কমেছে 59টির, আর অপরিবর্তিত ছিল 8টি শেয়ারের দর। ডিএসসির প্রধান সূচক DSEX 186 পয়েন্ট বেড়ে অবস্থান করে 5416 পয়েন্টে। এরই মধ্যে লেনদেন হয়েছে 726 কোটি টাকার, যেখানে সবশেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল মাত্র 207 কোটি টাকা। আরো একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজকাল তোমার সব রান্না দারুণ হয়, আর ঝাল ঝাল মাংস ভুনা তো সবার সেরা। সিক্রেটটা কি? সিক্রেট কিছুই না, জাস্ট আগের মশলা বদলে ফেলেছি। ব্যবহার করছি প্রাণ মরিচ গুঁড়া, একটুতেই অনেক ঝাল। আরে গরম তো। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। মুখের দুর্গন্ধ দূর করতে আজই নিন ম্যাজিক হার্বাল টুথপেস্ট। এর শক্তিশালী 14টি হার্বাল উপাদান দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা কোনো কৃত্রিম রং ফ্লেভার ছাড়াই। লাইনে না দাঁড়িয়ে রকেট অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ করুন খুব সহজেই। বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধ করুন ঝামেলা ছাড়াই। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। কি খাবি বল? আরে বস। কি করছো তোমরা? মা তো রোজই রান্না করে, আজকে একটু গল্প করুক। আমাদের জন্য নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো। চপস্টিক, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। রাঁধুনি স্বাদমিশালী সিজনিং মিক্সে সবজির স্বাদ হবে অসাধারণ, তাও আবার ফ্রিতে। কারণ 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদমিশালী ফ্রি। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি।
চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ছাই কয়লা ডালে কাজ হবে না। ম্যাজিক এক্সট্রা ফ্রেশ টুথ পাউডারে আছে মেন্টো লবঙ্গের প্রাকৃতিক গুণ, যা নিঃশ্বাসে আনে সজীবতা। ম্যাজিক, ফ্রেশ মুখে ফ্রেশ কথা। মুখে ফ্রেশ কথা। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। যুক্তরাজ্যে আশ্রয় পেতে শেখ হাসিনার আবেদনের সাড়া দেয়নি কিয়ার স্টারমারের সরকার। অভিবাসন আইন অনুযায়ী বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় লন্ডন। বলা হয়, শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না যুক্তরাজ্য সরকার। তবে শেখ হাসিনার আবেদন বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়, এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। সাধারণত এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তি প্রতিবেশী নিরাপদ দেশেই আশ্রয় চেয়ে থাকেন বলে জানিয়েছে লন্ডন। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সোমবার জনরোষে পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এবার জানাবো খেলা সংবাদ। বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে মিরপুরে মানববন্ধন করেছেন সাবেক ক্রিকেটার ও সংগঠকরা। দুর্নীতি ও স্বজনপ্রীতি বাদ দিয়ে যোগ্য লোকদের বিসিবিতে দেখতে চান সংগঠকরা। সাবেক দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন। তারা বলেন, বিসিবিতে সুশাসন ফিরিয়ে আনতে হবে। সরকার পতনের পরদিনই বিসিবির হাওয়া বদলে গেছে। সেখানে মানববন্ধনের আয়োজন করা হয়। বর্তমান পরিচালকদের সরে দাঁড়ানোর দাবিতে তাদের এমন মানববন্ধন। ব্যানার নিয়ে মূল ফটকের সামনে দাঁড়িয়ে যান সংগঠকরা। স্বজনপ্রীতি বাদ দিয়ে যোগ্য লোকদের বিসিবিতে ফেরানোর আহ্বান কোয়াব সাধারণ সম্পাদকের। আর ম্যানেজমেন্টের ভুলের কারণে ক্রিকেট দিন দিন পিছিয়ে গেছে বলে মনে করেন সংগঠকরা। আমাদের সাংগঠনিক দুর্বলতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অনিয়ম, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, অপেশাদারিত্ব, এগুলোর সামগ্রিক সমন্বয়ের ফলেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্রে আমরা খবর পেলাম যে এখানে অনেক দুর্নীতি হয়েছে, মানে অনেক টাকার অপচয় হয়েছে। সেগুলির ব্যাপারেও যারা দেখা সেটা দেখবে তারা। বর্তমান যে ট্যুরগুলো আছে ইয়াগুলো চলমান থাকবে। আর এখন যেহেতু সরকার নাই, বোর্ডের কেউ নাই। একসময় প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনও সংহতি জানিয়েছেন। সুশাসন দিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পরামর্শ তাদের। আমার বিশ্বাস এবং আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে, প্র্যাকটিসও হচ্ছে, হয়তো একটু কয়েকদিন হয়নি, বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে। আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি। তবে আইসিসির নিয়ম না মেনে কোনো সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারে দেশের ক্রিকেট। সে কারণে আইসিসির পূর্ণ সদস্য পদও হারাতে পারে বাংলাদেশ, যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।